নমস্কার, আড্ডায় পল্লবীতে আপনাদের স্বাগত জানাই। আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আবারও চলে এসেছি একটা গল্প নিয়ে, চলন্ত ছায়া পর্ব ৩। সারা মুখে বসন্তের দাগ, উস্কো খুস্কো চুল, একটা পা খোঁড়া, সারা দেহ ধুলো আর ময়লা মাখা যে ভিখিরিটা লালবাজার পুলিশ স্টেশনের সামনের ফুটপাতে বসে ভিক্ষে করছিল, তাকে দেখে মনে দয়া না জেগে জাগে ঘৃণা আর বিতৃষ্ণায় পূর্ণ একটা মনোভাব। কিন্তু লালবাজার থানায় প্রবেশ করবার মুখে আপন মনেই দীপক একটা ডবল পয়সা ছুড়ে দিল তার দিকে। লোকটি বিড়বিড় করে কি যে বলল বোঝা গেল না। দীপক সেদিকে মনোযোগ না দিয়ে ডেপুটি পুলিশ কমিশনার মিস্টার মরিসনের চেম্বারে উদ্দেশ্যে পা দিল। ডেপুটি কমিশনার মিস্টার মরিসন দীপককে দেখে যেন হাতে চাঁদ পেলেন। হাসি মুখে তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, আসুন মিস্টার চ্যাটার্জি, আপনার দেখা পেয়ে আনন্দিত হলাম। ওধারে নতুন খবরগুলো শুনছেন তো? হ্যাঁ, ওই নিরুপমা দেবীর অদৃশ্য হওয়া আর চলন্ত ছায়ার চিঠির কথা তো? মিস্টার মরিসন বললেন। এখন কিভাবে এগোনো যায় বলুন তো মিস্টার চ্যাটার্জি? খানিকটা আশার আলো আমি দেখতে পেয়েছি মিস্টার মরিসন। কিরকম? দেখুন, মৃতদেহ চুরি, রক্ত চুরি, নিরুপমা দেবীর স্বেচ্ছায় অন্তর্হিত হওয়া আর একটা তরুণীর নিখোঁজ হওয়া ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। কোনো টাকা কড়ি বা সম্পত্তি বা ওই ধরনের জিনিসের প্রতি কোনো লোভ নেই এদের, তা তো দেখতেই পাচ্ছি। তারপর আমাকে সবসময় এই খুনের তদন্ত থেকে দূরে রাখবার চেষ্টা, তার মধ্যেও আছে অন্য একটা ইঙ্গিত। সবকিছু মিলিয়ে এই দাঁড়াচ্ছে যে কোনো একটা বৈজ্ঞানিক বিষয়ের পরীক্ষা বা ওই ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আর সেই কাজের জন্যই চলন্ত ছায়া ছদ্মনাম নিয়ে কোনো লোক এগুলো করাচ্ছে। এই সব কাজগুলোই একজনের নয়, এর পেছনে হয়তো আছে সেই একটা মস্তিষ্ক। কিন্তু আপনি কি করে এতটা আন্দাজ করতে পারছেন মিস্টার চ্যাটার্জি? এটা বালুর ওপর প্রাসাদ গড়া বলতে পারেন। সবই বলছি অনুমানের উপর নির্ভর করে। তবে এটা ঠিক যে আমার অনুমানের খানিকটা অন্তত সত্যি। তা বটে, হাসতে হাসতে মিস্টার মরিসন বলেন। কিন্তু এরপর কোন পথে ধরে এগোবার চেষ্টা করবেন আপনি? আমার একজন সার্জন বন্ধুর সাহায্য নিচ্ছি আমি। তার কাছ থেকে প্রথমে জানতে হবে কি ধরনের বৈজ্ঞানিক পরীক্ষার জন্য এগুলো প্রয়োজন হতে পারে এবং তাদের নিরুপমা দেবী স্বেচ্ছায় মত দিতে পারেন। স্বেচ্ছায় এটাই বা ধরে নিচ্ছেন কেন? চলন্ত ছায়া আইন না মানতে পারে, কিন্তু আজ পর্যন্ত মিথ্যা কিছু বলেনি। স্বেচ্ছায় না হলে নিশ্চয়ই সে লিখে রেখে যেত যে জোর করে নিরুপমা দেবীকে নিয়ে গেলাম। এটাও একটা পয়েন্ট যা আমি ধরে নিচ্ছি। মিস্টার মরিসন কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই টেলিফোনটা অকস্মাৎ বেজে উঠল সশব্দে। হ্যালো, কে? আমি দীপক চ্যাটার্জিকে চাই। দীপকের দিকে চেয়ে মিস্টার মরিসন বলেন, আপনার ফোন মিস্টার চ্যাটার্জি। দীপক বলল, কিন্তু আমি যে এখানে আছি তা যে লোকটা ফোন করেছে সে জানলো কেমন করে? যাক, দেখি কি ব্যাপার। রিসিভারটা তুলে নিয়ে দীপক বলল, হ্যাঁ চ্যাটার্জি স্পিকিং, কে আপনি? ওধার থেকে উত্তর ভেসে এলো, আমি চলন্ত ছায়া, পাবলিক টেলিফোন থেকে কথা বলছি। শুনুন মিস্টার চ্যাটার্জি, আপনি আমার কথা না শুনে যে কেসটা হাতে নিয়েছেন তাতে আপনার সাহসের পরিচয় পেলাম। সাহসী লোকদের আমি সত্যিই ভালোবাসি মিস্টার চ্যাটার্জি। যাক, আরো একটা সুযোগ দিচ্ছি আপনাকে। এখনো বলুন আপনি এই কেস থেকে সরে দাঁড়াবেন কিনা। মিথ্যা কেন বুনো হাঁসের পেছনে তাড়া করে প্রাণটা হারাবেন? তার চেয়ে এই কেস ছেড়ে দিলে উপযুক্ত পারিশ্রমিক আপনার হাতে গিয়ে পৌঁছবে। অত সহজে আমার মত পাল্টে যায় না। দীপকের স্বরে সেই দৃঢ়তা।
দেখুন, আপনার পেছনে দিবারাত্র আমার লোক নিযুক্ত আছে। এমনকি মিস্টার মরিসনের সঙ্গে আপনি যা যা কথা বললেন তাও আমার লোকেরা জানতে পেরেছে। আপনি যে উপায় এগোতে চান তাও আমি জানি। অতএব বুঝতেই পারছেন যে আপনার প্রাণটা নিঃশেষে হরণ করতে কতটুকু সময় লাগবে আমার। কিন্তু তবুও আমি পাল্টাতে রাজি নই। দীপকের স্বর শান্ত। বেশ, তাহলে বলে রাখছি আপনাকে, আপনি লালবাজার থানা থেকে বেরিয়ে বাড়ি আসবার পথে সর্বপ্রকারে নিজেকে সাবধানে রাখবার চেষ্টা করবেন। মিস্টার মরিসনের সাহায্যও নিতে পারেন। ওইটুকু সময়ের মধ্যে দীপক চ্যাটার্জির নাম পৃথিবী পৃষ্ঠ থেকে বিলুপ্ত হবে। ধন্যবাদ। দীপক রিসিভারটা নামিয়ে রেখে মিস্টার মরিসনের দিকে চেয়ে বলে, বন্ধু, আমাকে শেষবারের মতো সাবধান করলেন। আমি তা গ্রাহ্য না করাতে উনি জানালেন যে আজকের মধ্যেই আমি পৃথিবী থেকে বিদায় নেব। এখন কি করবেন মিস্টার চ্যাটার্জি? মিস্টার মরিসনের স্বরে উদ্বেগ। Cowards die many times before their death. কাপুরুষেরা মৃত্যুর পূর্বেই বহুবার মরে থাকে মিস্টার মরিসন, কিন্তু আমি মরব মাত্র একবার। কথা শেষ করে দীপক উচ্চস্বরে হেসে ওঠে। লালবাজার থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো দীপক। ছোট্ট মরিস গাড়িটা দীপকের হাতে যেন নবজীবন পেয়েছে। তীব্র বেগে এগিয়ে চলল মহানগরীর পিচ ঢালা চকচকে মসৃণ পথ ধরে। ডালহাউসি পেরিয়ে এসপ্ল্যানেডের মোড় দক্ষিণ দিকে ছুটে চলল গাড়িখানা। সন্ধ্যা গাঢ় হয়েছে। পথের মোড়ে মোড়ে আলোর ছড়াছড়ি, মসৃণ ঝকঝকে চৌরঙ্গি রোড। দীপক গাড়ির গতিবেগ বাড়িয়ে দেয়। ভবানীপুরে তার বাড়ির দিকে গাড়িখানা এগিয়ে চলে। উহ, কি একটা যেন ফুটছে দীপকের পিঠে। স্টিয়ারিংটা চেপে ধরে পেছনের দিকে তাকায় দীপক। পেছনে দাঁড়িয়ে লালবাজারের গেটের সেই ভিখিরিটি। কিন্তু এ কি, তার বেশভূষার হঠাৎ পরিবর্তন ঘটলো কি করে? লোকটার ডান হাতে চকচকে একটা রিভলভার। তার দিকে যেন বিদ্রুপের দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসছে। বা হাতে সূচের মতো একটা কি যেন। গাড়ি থামাও, লোকটির কণ্ঠে তীক্ষ্ণ আদেশ। কিন্তু কথা শেষ করতে হলো না, বিশেষ ক্রিয়ায় দীপকের শরীরটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করেছে ইতিমধ্যে। মাথাটা ঘুরছে। লোকটি তাহলে তার শরীরে কোনো বিষাক্ত দ্রব্য প্রবেশ করিয়েছে। দীপকের মাথার মধ্যে সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যায়। জ্ঞান হারিয়ে গাড়ির মধ্যেই লুটিয়ে পড়ে দীপক। মিনিট 20 পরে আর একটা ফোন পেলেন মিস্টার মরিসন। দীপক চ্যাটার্জি বড় বাড়াবাড়ি শুরু করেছিল, তাই তাকে নিয়ে গেলাম আটকে রাখবার জন্য। আমার কাজ অব্যাহত গতিতেই চলবে। আপনাকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মিস্টার মরিসন। মিস্টার মরিসন কিছু বলার আগেই টেলিফোন কানেকশন কেটে দেওয়া হলো। মিস্টার মরিসনের সারা চোখে মুখে ফুটে উঠল একটা হতাশার গ্লানি, ব্যর্থতার কালিমা। রিসিভারটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালেন তিনি। এক যুগ পরে ঘুম থেকে জেগে ওঠা আরব্য রজনীর দৈত্যের মনোভাব যেন জেগে উঠল দীপক চ্যাটার্জির মনে। জ্ঞান ফিরে পাবার সঙ্গে সঙ্গে চারিদিকে বেশ ভালো করে তাকিয়ে দেখল সে। কোথা দিয়ে যে কি ঘটে গেছে তা ভালো করে স্মরণ করতেই বহুক্ষণ কেটে গেল তার। দরজা জানলা বন্ধ একখানি ঘর, ভ্যাপসা গন্ধ, অসহ্য গরম। এ যেন তার জীবন্ত সমাধি ঘটেছে। পৃথিবীর সারা শব্দ এখান থেকে অনেক দূরে, কোনো জনমানবের বিন্দুমাত্র অস্তিত্বের চিহ্ন নেই কোথাও। শুধু কোথার থেকে যেন ভেসে আসছে একটা না একটা শব্দ, ঝক ঝক ঝক। কোন একটা কারখানা বা যন্ত্র চলবার সময় যে ধরনের শব্দ হয়, অনেকটা তেমনই এই শব্দ। খিদে পেট চোঁচো করতে থাকে দীপকের। শরীরটা কেমন যেন দুর্বল মনে হয়। কিন্তু এই দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় খোলা নেই তার সামনে।
উপরের দিকে ছোট্ট একটা ঘুলঘুলি দিয়ে আসছে আলোর ছিটে ফোটা। বাতাস আসবার পথও বোধহয় ওইটাই। এছাড়া আর কোনো সংযোগই নেই বাইরের পৃথিবীর সঙ্গে। কিন্তু ওই ছোট্ট ঘুলঘুলিটাকে বাড়াতে গেলে অন্তত কোনো একটা অস্ত্র প্রয়োজন, অথচ তার কাছে উপস্থিত কোনো অস্ত্রই নেই। আপাতত তাই পেটের খিদে পেটেই চেপে রেখে অসহ্য যন্ত্রণা সহ্য করেই সময় কাটানো ছাড়া অন্য কোনো গতি নেই তার। বাইরে পায়ের শব্দ শোনা গেল, তারপর দরজা খোলার শব্দ। ঘরের মধ্যে প্রবেশ করলো 4 জন লোক। একজনের হাতে একটা রিভলভার, অন্য 3 জনের হাতে বড় বড় ধারালো ছোরা। আপাতত কি কোথাও যেতে হবে নাকি? হালকা সুরে দীপক প্রশ্ন করে। হ্যাঁ, মনিব ডেকে পাঠিয়েছে তোমাকে। কিন্তু পেট যে এধারে চোঁচো করছে খিদে। সে কথা মনিবকেই বলগে। এখন ভালো ছেলের মতো উঠে দাঁড়াও দেখি। দীপক দেখল আপত্তি করে লাভ হবে না। সে ছোড়াধারী 3 জনকে সামনে রেখে রিভলভারধারীর পাশে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, চলো। 4 জনে ঘর থেকে বের হলো। ঘর পেরিয়ে একটা বারান্দা, তারপর করিডোর, অবশেষে ওপরে উঠবার সিঁড়ি। সিঁড়ির মুখে এসে দীপক এক অদ্ভুত কাণ্ড করে বসলো। লোক 4 জনের কেউই এর জন্য প্রস্তুত ছিল না। অন্যমনস্ক রিভলভারধারী হাতটা আচমকা মুচকে দিয়ে এক টানে তার হাত থেকে রিভলভারটা টেনে নিল। লোকটি আদৌ প্রস্তুত ছিল না এর জন্য। রিভলভারটা তৎক্ষণাৎ দীপকের হাতে এসে গেল। ছোড়াধারী 3 জন শব্দ শুনে পেছন দিকে ফিরে তাকিয়েছিল, কিন্তু ততক্ষণে রিভলভারটা দীপকের হাতে এসে গেছে। সে ক্রুদ্ধ কণ্ঠে বলল, যদি কেউ বিন্দুমাত্র বাধা দেওয়ার চেষ্টা করো, সঙ্গে সঙ্গে গুলি ছুটতে বাধ্য হব। কিছুক্ষণের অখণ্ড নীরবতা। আচমকা একজন ছোড়াধারী হাতটা তুলল দীপককে লক্ষ্য করে। একপাশে সরে গিয়ে দীপক পিস্তল ছুড়ল। তারপর প্রচন্ড এক লাফ মেরে সিঁড়ির থেকে নিচে লাফিয়ে পড়ল সে। ওধারে হইচই শোনা যাচ্ছে, অজস্র কলরব। ঘুমন্ত দৈত্যপুরীর ঘুম ভাঙছে যেন। দীপক ছুটে চলেছে প্রাণপণে। বাগানের পাশে একখানা মোটর দাঁড়িয়ে, বোধহয় এদের দলেরই মোটর। মোটরে উঠে বসে প্রচন্ড বেগে মোটর চালিয়ে দেয় সে। ওধার থেকে গুলি ছুটে আসছে, ধূপধাপ শব্দ করে এগিয়ে আসছে অনেকগুলো লোক। দীপকের মোটর সবকিছু উপেক্ষা করে গেট দিয়ে বের হয়ে তীব্র বেগে এগিয়ে চলে। বাড়িখানা হচ্ছে ব্যারাকপুরের কাছাকাছি কোনো একটা জায়গায়। আশেপাশে কোনো বাড়ি নেই। নিকটবর্তী থানা সেখান থেকে অনেকটা দূরে। দীপক গাড়ি চালিয়ে মাইলখানে গিয়ে একজন লোকের কাছ থেকে থানার অবস্থানটা জেনে নেয়। তারপর গাড়ি চালিয়ে সোজা থানায় এসে ওঠে। থানা অফিসার মিস্টার হরিরাম গোয়েঙ্কা দীপকের অপরিচিত। দীপক তাকে নিজের পরিচয়টা দিয়ে বলে, এক্ষুনি আমার সঙ্গে গিয়ে ওই এলাকার বাড়িটা সার্চ করতে হবে। মিস্টার গোয়েঙ্কা বললেন, কিন্তু আমি একবার লালবাজারে ফোন করে ব্যাপারটা ভালো করে জেনে নিতে চাই। দীপক বলল, সমস্ত দায়িত্বটা আমি নিচ্ছি মিস্টার গোয়েঙ্কা, আর এক মুহূর্তও দেরি করবেন না। ওদের পালাবার সুযোগ দেওয়া উচিত নয়। মিস্টার গোয়েঙ্কা কিন্তু দীপকের কথা অগ্রাহ্য করে লালবাজারে ফোন করলেন মিস্টার মরিসনের কাছে। অবশেষে সব দিক দিয়ে প্রস্তুত হয়ে সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে তারা যখন বের হলেন, তখন ঘন্টা দেড়েক কেটে গেছে। নির্দিষ্ট এলাকায় বাড়িটা খুঁজে পেতে দেরি হলো না, কিন্তু তন্ন তন্ন করে খোঁজ করেও কাউকেই পাওয়া গেল না। সারা বাড়িটা খাঁ খাঁ করে এদের সকলের পলায়নের বার্তা ঘোষণা করছে। সমস্ত বাড়ি খোঁজ করা শেষ হলে দীপক অবশেষে গিয়ে উপস্থিত হলো 3 তলার একটা চিলে কুঠুরিতে। সেখানে কতগুলো ভাঙা কাচের যন্ত্রপাতি পড়েছিল আর ভাঁজ করা একটা চিঠি। দীপক চ্যাটার্জি, তোমার সাহসের ও বুদ্ধির তারিফ করি বটে, কিন্তু তবুও জানিয়ে যাচ্ছি আমার এক্সপেরিমেন্ট গুলো সফল না হওয়া পর্যন্ত
আমাকে ধরার সাধ্য পৃথিবীতে কারো নেই। তোমাকে এই যাত্রা প্রাণে মারবো না বলে স্থির করেছিলাম, কিন্তু আর নয়। তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। ইতি চলন্ত ছায়া। সন্ধ্যার আবছা ছায়া সবে পৃথিবীর বুকে নামতে শুরু করেছে। আধার তো এখনো ততটা গাঢ় হয়নি। দীপকের মোটরখানা ছুটে চলেছে বালিগঞ্জের দিকে। ওল্ড বালিগঞ্জের প্রান্তে অবস্থিত ডাক্তার প্রেমনাথ শর্মার বাড়িখানা। গাড়িতে দীপক একা। কোমরের বেল্টে কেবল নিত্যসঙ্গী রিভলভারটাই আঁটা আছে। আজ পর্যন্ত এই একটি মাত্র জিনিসই দীপকের জীবন রক্ষার দায়িত্ব বহুবার নির্ভুলভাবে পালন করেছে। হালকা হাওয়ায় উঠছে দীপকের শ্যাম্পু করা চুলগুলো। একটু যেন শীত শীত করছে। দীপক কোটটা ভালো করে গায়ে এঁটে নেয়। গাড়ির গতি বেড়ে যায়। দ্রুত পেছনে পড়ে থাকা পথের মোড়ের সব ল্যাম্পপোস্ট গুলো। ওই দেখা যাচ্ছে ডাক্তার প্রেমনাথ শর্মার বাড়িখানা। ঠিক এই সময়ে বাড়িতে পাওয়া যায় তাকে। অন্য সময় হাসপাতাল আর কাজকর্ম নিয়ে বিশেষভাবে ব্যস্ত থাকেন তিনি। বাইরে গাড়িটা দাঁড় করিয়ে এগিয়ে যায় দীপক। সামনের লনটা পার হয়ে দরজার ওপারে কলিং বেলটায় মৃদু চাপ দেয়। দরজা খুলে যায়। কে? মুখ বের করে অপূর্ব সুন্দরী একটি মেয়ে। বয়স তার যেন 18 বছরের কিনারায় এসে থমকে দাঁড়িয়েছে। অপূর্ব দেহ সৌষ্ঠব, অনুপম লাবণ্য। আমি ডক্টর প্রেমনাথ শর্মার সঙ্গে দেখা করতে চাই, বিশেষ কয়েকটি কথা নিয়ে আলোচনা করার জন্য। ও, মেয়েটি হাসে। এক ঝলক সৌন্দর্য যেন ছিটকে পড়ে সারা পরিবেশটা। কিন্তু বাবা তো এখন বাড়ি নেই। সে কি? কোথায় তিনি? একটা স্পেশাল অপারেশন কেস তাকে কল দিয়ে নিয়ে গেছে। আপনি কোত্থেকে আসছেন? আমার নাম দীপক চ্যাটার্জি। কয়েকটা বিষয়ে ওর সঙ্গে আলোচনা করবার দরকার ছিল আমার। রেঙ্গুনে ওর সঙ্গে আমার প্রথম আলাপ। মেয়েটি হাসে। বলে, আপনার কথা আমি বাবার কাছে অনেকবার শুনেছি। ভেতরে এসে বসুন। অল্পক্ষণের মধ্যেই উনি এসে পড়বেন বোধহয়। ড্রয়িং রুমে নরম একটা কোচে গা এলিয়ে দেয় দীপক। তারপর মেয়েটির দিকে চেয়ে প্রশ্ন করে, তুমিই তাহলে ওর একমাত্র মেয়ে? হ্যাঁ, কাবেরী আমার নাম। বাহ, চমৎকার নামটি তো তোমার। দীপকের স্বরটা হালকা। আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা আনতে বলে আসি। ভেতরে চলে যায় কাবেরী, ঠিক যেন এক ঝলক হালকা হাওয়া। ফিরে আসে মিনিট 10-এর মধ্যে। তারপর বলে, বহুবার বাবার মুখে শুনেছি আপনার কথা। আপনার মতো বড় ডিটেকটিভ হিন্দুস্থানে আর নেই। আচ্ছা, শোনাবেন আপনার জীবনের দু একটা গল্প? দীপক হাসে। বলে, গল্প নয়, কাহিনী, বাস্তব ঘটনা। জানি। মেয়েটির বুদ্ধিদীপ্ত চোখে জিজ্ঞাসার ছায়া, নিষ্কলঙ্ক মুখে কৌতূহলের চিহ্ন। বাস্তব ঘটনা শুনে যে আনন্দ আছে, কাল্পনিক গল্প পড়ে তার শতাংশের একাংশও পাওয়া যায় না। একটা সিগারেট অগ্নিসঞ্চার করে দীপক। নীলাভ ধোঁয়ায় কুণ্ডলীর দিকে চেয়ে ধীরে ধীরে শুরু করে বহু পুরনো দিনের কোন এক অর্ধবিস্মৃত ঘটনার রোমন্থন। সময় এগিয়ে চলে, হুঁশ থাকে না দীপকের। সারা পৃথিবী যেন তার চোখের সামনে থেকে লুপ্ত হয়ে গেছে। শুধু ওরা দুজন, দীপক আর কাবেরী। কাবেরীর বনহরিণীর মতো চঞ্চল চোখের একাগ্র দৃষ্টি দীপকের মুখের দিকে নিবদ্ধ। দীপক তন্ময়। মুখে তার অতীত গৌরবের উজ্জ্বল ছায়া। বাইরে মোটরের শব্দ। বাবা বোধহয় এলেন দীপক বাবু। মেয়েটি এক লাফে উঠে দরজার দিকে এগিয়ে যায়। ডাক্তার প্রেমনাথ শর্মা ঘরের মধ্যে প্রবেশ করেন। দোহারা লম্বা ডাক্তার প্রেমনাথের চেহারা। মাথায় কাঁচা পাকা চুল, গায়ের রং টকটকে ফর্সা। অত্যন্ত সহজেই অ্যাংলো ইন্ডিয়ান বলে ভুল করা চলতে পারে। পরনে দামি স্যুট, মুখে হাবানা চুরুট, পায়ে ক্রেপসল শু। গুড ইভিনিং দীপক বাবু।
গুড ইভিনিং ডাক্তার শর্মা। তারপরে কোথায় গিয়েছিলেন হঠাৎ? মাথার ক্যাপটা একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে রাখতে ডাক্তার শর্মা বলেন, একটা অপারেশন কেস ছিল, জরুরি কল, তাই একটু দেরি হলো ফিরতে। কোনো অসুবিধা হয়নি তো আপনার? না না, হেসে দীপক বলে, আপনার মেয়ে যথেষ্ট হসপিটাল, কোনো অসুবিধাই হয়নি আমার। দীপক বাবু সুন্দর সুন্দর গল্প বলছিলেন বাবা। আলতো হাসিতে ঠোঁটটা ভরিয়ে তুলে কাবেরী বলে, ভালো লেগেছে তোর? কাবেরীর মাথায় হাত বুলিয়ে ডাক্তার শর্মা হাসেন স্নেহের হাসি। হ্যাঁ, খুব। তারপর একটু থেমে বলে, তোমরা বসো বাবা, আমি দেখি ভজুয়াটা আবার চা আনতে এত দেরি করছে কেন। তুমি কফি খাবে না চা? চাই আনতে বল। কাবেরী ভেতরের দিকে অদৃশ্য হয়। তারপর হঠাৎ অধীনের বাড়িতে আপনার পদধূলি? পদ ভুলে নাকি? না, কয়টা বাজে? বুঝেছি। ও, বহুবার নিমন্ত্রণ করেও আপনার দেখা পাওয়া যায়নি। কাজের তাগিদ ছাড়া যে আপনার আগমন অসম্ভব তা আমি আগেই বুঝেছিলাম। হো হো করে হেসে ওঠেন ডাক্তার শর্মা। দীপকও যোগ দেয় সেই হাসিতে। চা এবং খাবার শেষ করে ডাক্তার শর্মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নতুন একটা চুরুট ধরান। তারপর বলেন, এবার বলুন আপনার কাহিনী মিস্টার চ্যাটার্জি। দীপক বলে, কাহিনী নয়, শুধু দু একটা প্রশ্ন। ডাক্তার শর্মা বলেন, এ ধরনের প্রশ্ন এত লোক থাকতে আমার কাছে কেন মিস্টার চ্যাটার্জি? দীপক হেসে বলে, সার্জারিতে আপনার মতো জ্ঞান সারা ভারতে কজনের আছে তা আমার জানা নেই ডাক্তার শর্মা। আর সার্জারির রিসেন্ট অ্যাডভান্সমেন্ট নিয়ে এত মাথা ঘামায় না অন্য কেউ। ডাক্তার শর্মা হেসে বলেন, নিজের প্রশংসা শুনে লাভ নেই মিস্টার চ্যাটার্জি, এবার বলুন কি বিষয়ে আপনি জানতে চান, আমার সাধ্য মতো সাহায্য করব আপনাকে। দীপক বলল, সার্জারি দিয়ে অসাধ্য সাধন করা যায় শুনেছি, মানে মুখের চেহারার পরিবর্তন বা বয়সকে বহুদিনের মতো পিছিয়ে দেওয়া, অতিরিক্ত মেদ কমিয়ে দেওয়া ইত্যাদি। এগুলো আমাদের দেশে ঠিক কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানা আছে আপনার, কিংবা কতদূর অগ্রসর হতে পারে? চুরুটে টান দিয়ে ডাক্তার শর্মা বললেন, আমার স্ত্রী মারা যাওয়ার পর পৃথিবীতে মাত্র দুটো জিনিসকে আমি ভালোবাসি মিস্টার চ্যাটার্জি। প্রথম আমার মেয়ে, আর দ্বিতীয় সার্জারি। কিন্তু তবুও প্লাস্টিক সার্জারি যে ঠিক কতদূর সফল হয়েছে তা পরিপূর্ণভাবে জানা নেই আমার। এ সম্বন্ধে বিদেশে এখনো রিসার্চ চলছে। যারা সব জানতার মতো বলেন সার্জারি দিয়ে দিনকে রাত করা যায়, তারাও বিরাট ভুল করেন। যাক, শুনুন। রহস্য মাখা পরিবেশে এক ঝলক রহস্য এসে যেন ডাক্তার শর্মার মুখের ওপর তার পরশ ঝুলিয়ে দিয়ে গেছে। সবটুকু কথাই কেমন যেন মিস্ট্রিতে পরিপূর্ণ। দীপক মন দিয়ে শোনে ডাক্তার শর্মার প্রতিটি কথা। এদেশে প্লাস্টিক সার্জারি নিয়ে এখনো রিসার্চ করবার মতো সার্জনের জন্ম হয়নি। আর বয়স কমিয়ে দেওয়ার কথা যে বললেন, মানে আয়রনাইজেশন আর ক্যালসিফিকেশনের প্রশ্ন যেখানে নিহিত, সেখানে আমাদের দেশ এখনো বহু বহু পেছনে পড়ে আছে। কিন্তু বিদেশি বা বিজ্ঞানীরা কতদূর সফল হয়েছেন ডাক্তার শর্মা? হ্যাঁ, পরীক্ষা বিদেশে চলছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আমাদের বার্ধক্যের মূলে হচ্ছে সূর্য থেকে যে এক ধরনের অজস্র কণা বিচ্ছুরিত হয়ে পৃথিবীর ওপর বর্ষিত হয় তারই ফল। আর ক্যালসিয়াম মেটাবলিজমও এর জন্য অনেকটা দায়ী। এগুলোকে নিয়ন্ত্রিত করে বিশেষ ধরনের অপারেশনের সাহায্যে মানুষের দেহে যৌবন দীর্ঘস্থায়ী করা যায় বা তার বয়সকে কমিয়ে দেওয়া যায়, এটা বিশ্বাস করি আমি। কিন্তু ও নিয়ে রিসার্চ করবার মতো ক্ষমতা আছে কার? সার্জারি এখনো অনেক অনেক পেছনে মিস্টার চ্যাটার্জি। ডাক্তার প্রেমনাথ আরো কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু বাধা পড়ল তার কথায়। জানলার খড়খড়িটা নড়ে উঠল যেন। একটা ঢিলের সঙ্গে একটা জড়ানো কাগজ এসে পড়লো ঘরের ঠিক কেন্দ্রস্থলে। কোমর থেকে রিভলভারটা খুলে নিয়ে
দীপক জানলার দিকে এগিয়ে গেল, কিন্তু লোকটা এক লাফে জানলা থেকে নিচে পড়েই তীব্র বেগে দৌড় দিতে শুরু করেছে। কিছুটা এগিয়ে গিয়েই সে একটা মোটরে চড়ে বসলো। মোটরটাও তাকে বুকে নিয়ে এগিয়ে চললো প্রচন্ড গতিতে। কাগজের মোড়কটা তুলে নিয়ে পড়ে দেখলো দীপক। তাতে লেখা আছে, ডাক্তার প্রেমনাথ শর্মা, সাবধান, আর একটা কথা বললেই মৃত্যু অবধারিত জেল। ইতি চলন্ত ছায়া। কাগজটা মুড়ে পকেটে রেখে দিল দীপক। চলি ডাক্তার শর্মা, অনর্থক আপনার বিপদকে বাড়িয়ে তুলে লাভ নেই। প্রয়োজন হলে আবার দেখা করব। নমস্কার জানিয়ে বাইরে এসে গাড়িতে উঠে বসে দীপক। তারপর যে গতিতে তার গাড়ি ছুটে চলে তা সাধারণ লোকের কাছে ভয়াবহ। মিটারের কাঁটা উঠতে থাকে, 40, 50, 60, 70, এমনকি 80। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। দূরে দেখা যায় সেই গাড়িখানার পেছনে লাল আলোটা জ্বলছে। ওই গাড়িতে করেই চলন্ত ছায়ার দলের সেই লোকটা অদৃশ্য হয়েছিল। ভালো করে স্টিয়ারিংটা চেপে ধরে দীপক। ওই গাড়িটাকে কিছুতেই দৃশ্যের আড়াল করা চলবে না। দুটি গাড়ি ছুটে চলে মহানগরীর পথে ধরে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে। রাসবিহারী এভিনিউ, রসা রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি। চৌরঙ্গি পেরিয়ে এসপ্ল্যানেডের মোড় থেকে বেন্টিক স্ট্রিট ধরে এগিয়ে চলে সামনের গাড়িখানা। দীপক বেশ কিছুটা দূরত্ব রেখে অনুসরণ করতে থাকে। সামনের গাড়ির কেউ যেন বিন্দুমাত্র সন্দেহ করতে না পারে। বেন্টিং স্ট্রিট পার হয়ে মিশন রো এক্সটেনশন। ডাইনে ঘুরেই একটা ছোট ক্যাফের সামনে আগের গাড়িটা দাঁড়িয়ে পড়ে। অনেকটা দূরেই থেমে পড়ে দীপকের গাড়ি। বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথে দাঁড়ায় দীপকের গাড়ি। তারপর গাড়ির মধ্যে বসেই দীপক বেশভূষা পরিবর্তন করতে থাকে। অদ্ভুত ক্ষিপ্র গতিতে মেকআপ নেয় সে। গাড়ির গদির নিচে ছোট বাক্সের মধ্যে যে সরঞ্জামটুকু ছিল মাত্র তারই সাহায্যে বেশভূষা ও চেহারার মধ্যে যে এত বেশি পরিবর্তন আনতে পারা যায় তা বাইরের কোনো লোক না দেখলে বিশ্বাস করে উঠতে পারত না। বেশভূষার পরিবর্তন শেষ করে দীপক যখন গাড়ি থেকে নামলো তখন তাকে দেখলে একজন অত্যন্ত সাধারণ উত্তর দেশীয় মুসলমান ছাড়া আর কিছুই মনে হওয়া সম্ভব ছিল না। বেন্টিং হাউসের একতলায় একটা পাবলিক ফোন। হ্যান্ডেল ঘুরিয়ে দিয়ে একটা দুয়ানি তার মধ্যে ফেলে দেয় দীপক। তারপর রিসিভারটা তুলে নিয়ে বলে, হ্যালো, পুট মি টু সাউথ। কে? ওধার থেকে ভেসে আসে রতনের কণ্ঠ। রতন? হ্যাঁ। তুই এক্ষুনি লালবাজারে গিয়ে মিস্টার মরিসনকে ফোর্স নিয়ে তৈরি থাকতে বল। কেন রে, চলন্ত ছাড়ার কোনো সন্ধান পেলি নাকি? না, সন্ধান ঠিক নয়, একটা নিশানা পেয়েছি শুধু। আশা রাখি অনুসরণ করে হয়তো কোনো সুফল পেতে পারি। যদি কোনো কিছু পাই তবে সঙ্গে সঙ্গে লালবাজারে গিয়ে আর্মড ফোর্স নিয়ে বেরিয়ে পড়তে হবে। বেশ বেশ, আশা করি তুই সফলতা লাভ কর। হ্যাঁ, দেখি কতদূর কি হয়। তবে প্রতি পদে ভয়ে ভয়ে এগোতে হচ্ছে আমাকে। আমি আসবো নাকি? না, প্রয়োজন নেই। তোকে যা করতে বললাম তাই কর। সেখানে গিয়ে যেন দেরি করতে না হয়। বেশ, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। ফোন ছেড়ে দিয়ে ক্যাফেটার সামনে গিয়ে দীপক দেখে গাড়িটা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। বেশভূষার ওপর আর একবার হাত বুলিয়ে নিয়ে দীপক এগিয়ে যায় ক্যাফেটার দিকে। ধীরে ধীরে ঢুকে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে। ছোট ক্যাফেটি, লোকজন খুব বেশি নেই। একটা কোণে একটা অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি, ও পাশে একজন সাধারণ বাঙালি ভদ্রলোক। তার ঠিক পাশের টেবিলে দুজন লোক স্যুট পরে সিগারেট টানছে আর কফি খাচ্ছে। এই দুজনের দিকে দীপকের মনোযোগ আকৃষ্ট হলো বেশি, কিন্তু মনোযোগ দেওয়া সত্ত্বেও তাদের একটা কথাও বুঝতে পারল না সে। শুধু ভেসে আসছে দু একটা শব্দ। তার থেকে দীপক আন্দাজ করলো যে এরাই সেই লোক যাদের একজন ডাক্তার প্রেমনাথের বাড়িতে তাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিল। সময় কেটে যায় সেকেন্ড, মিনিট, ঘন্টা। ঠিক 1 ঘন্টা পরে হোটেলের বয়ের হাতে দামটা চুকিয়ে দিয়ে বের হয়ে যায় ওরা দুজন। কিন্তু পকেট থেকে নোটটা বের করার সময় এক টুকরো কাগজ মাটিতে পড়ে যায় একজনের পকেট থেকে। সেদিকে মোটেই খেয়াল থাকে না তার।
বেরিয়ে গিয়ে দুজনে মোটরে চড়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে অদৃশ্য হয়ে যায় অল্পক্ষণের মধ্যে। কিন্তু আর ওদের অনুসরণ না করে দীপক পাশের টেবিলটাতে গিয়ে বসে। তারপর বয়ের অন্যমনস্কতার সুযোগ নিয়ে কাগজটা হাতে তুলে নেয়। ছোট্ট একটা চিরকুট, তাতে শুধু একটা ঠিকানা লেখা আছে লাল পেন্সিল দিয়ে। কাগজটাতে লেখা ৩ নম্বর পুঁথি, ১১৭ নং রসা রোড সাউথ, টালিগঞ্জ। কাগজের টুকরোটা পকেটে রেখে আর ১ কাপ চায়ের অর্ডার দেয় দীপক। তারপর কাগজটি নিঃশেষ করে দামটা চুকিয়ে গাড়িতে এসে উঠতেই আর ১৫ মিনিটের বেশি সময় লাগে না। গাড়ি এগিয়ে চলে লালবাজার পুলিশ স্টেশনের দিকে। লালবাজারে এসে সোজা ডেপুটি কমিশনার মিস্টার মরিসনের কক্ষে গিয়ে উপস্থিত হয় দীপক। মিস্টার মরিসন উৎকণ্ঠিত মুখে দীপকের জন্যই প্রতীক্ষা করছিলেন যেন। পাশে বসে রতনলাল। নমস্কার মিস্টার চ্যাটার্জি। তারপর ওদিকে কত দূর? কিছুটা পাওয়া গেছে, শুধু একটা ঠিকানা, কিন্তু জানি না এর থেকে কতটা অগ্রসর হতে পারবো। দেখা যাক, ইট ইজ আ মিয়ার চান্স। কিন্তু ঠিকানাটা কিভাবে পেলেন মিস্টার চ্যাটার্জি? দীপক তখন সমস্ত ঘটনা খুলে বলল। মিস্টার মরিসন বললেন, আশা করা যায় এটাতে সফল হব। আজকের রাতটা আমাদের জীবনের একটা মস্ত বড় স্পোর্টস। কি বলেন মিস্টার চ্যাটার্জি? জানি না এটা সফল হব কিনা। দীপক হেসে উঠে বলে, রতনের কাছে খবর পেয়ে রেডি ছিলেন তো? হ্যাঁ, আমি অবশ্য ঠিকানাটা আশা করিনি, ভেবেছিলাম অনুসরণ করে কোনো একটা সূত্র পাবো, কিন্তু একেবারে একটা স্পষ্ট ঠিকানা এসে গেল আমাদের হাতের মধ্যে। ইট ইজ মিয়ার লাক। দুখানা পুলিশের গাড়ি ছুটে চলল দক্ষিণের দিকে। একখানা লরি আর একখানা জিপ। প্রচন্ড গতিতে এগিয়ে চলল গাড়ি দুটি, যেন প্রতিটি মুহূর্ত তাদের কাছে মূল্যবান। রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে দীপক দেখলো রাত 9:30। 10টার মধ্যে তাদের অবশ্যই পৌঁছাতে হবে। যত দেরি হবে সফল হবার আশা তত কম। গাড়ির স্পিডোমিটারে কাঁটা ওঠে, আর বেড়ে চলে গাড়ির মধ্যে প্রতিটি প্রাণীর উত্তেজনা। অবশেষে রসা রোডে সাউথে এসে গাড়ি থামে। ঠিকানাটা খুঁজে বের করতে বেশি বেগ পেতে হয় না, কিন্তু এ কি? নিঃসীম আধারে সমাচ্ছন্ন বাড়িটা। এর প্রতিটি অন্ধ কোণে যে কোনো চক্রান্তের বিষাক্ত বাষ্প উদ্বেল হয়ে উঠতে পারে, তা বাইরে থেকে ধারণাও করা যায় না। আমরা কি ভুল ঠিকানায় এলাম নাকি মিস্টার চ্যাটার্জি? মিস্টার মরিসনের স্বরে কেমন যেন উদ্বেগ। হতে পারে, তবু আমাদের পরীক্ষা করে দেখতে হবে। যাক, আমরা দুজন প্রথমে ভেতরে যাই। প্রয়োজন হলে হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী বাড়ি আক্রমণ করবে। হ্যাঁ, এই যুক্তিটা ভালো, মিস্টার মরিসন বললেন। কিন্তু সবকটা দরজা জানলাই যে বন্ধ। তার জন্য ভাবনা কি? ওধারে জলের পাইপটা রয়েছে, ওটা বেয়েই নিঃশব্দে উঠে যেতে খুব বেশি অসুবিধা হবে না আমাদের। মিস্টার মরিসনের মৃদু আপত্তি শোনা গেল। দীপক বলল, বেশ, তবে আমি একাই যাচ্ছি। মিস্টার মরিসন বললেন, না, চলুন দুজনেই যাই। জলের পাইপ বেয়ে দুজনে উঠতে থাকে। দোতলায় একটা রেলিং এর কাছে তারা এসে পৌঁছতেই দোতলার জানলাটা খুলে যায়। সেখানে দাঁড়িয়ে দীর্ঘদেহ একজন লোক। সারা দেহ তার কালো পোশাকে আবৃত। মিস্টার মরিসন তাকে লক্ষ্য করে রিভলভার তুলতে চেষ্টা করেন, বাধা দেয় দীপক। দীপক কালো পোশাক ধরে সামনে গিয়ে দাঁড়ায়। গুড ইভিনিং মিস্টার মরিসন। নমস্কার মিস্টার চ্যাটার্জি, আসুন। আপনাদের পদধূলি যে এখানে মুখোশধারী অভ্যর্থনা জানায়। কিন্তু আমি এই বাড়ির প্রত্যেককে গ্রেফতার করব। মিস্টার মরিসনের কণ্ঠে তীব্রভাবে ধ্বনিত হয়। প্রয়োজন হবে না তার। এই বাড়ির লোক বলতে আপাতত আমি একা, আর পাশের ল্যাবরেটরিতে আর দুজন। তাদের দেখবেন তো, আসুন আমার সঙ্গে। ভয় নেই, বাধা দেব না। অবাক হন মিস্টার মরিসন। দীপকও স্তম্ভিত। লোকটি বলে, আমি জানি পুলিশ বাহিনী বাইরে অপেক্ষা করছে, জানি আপনাদের ইঙ্গিতে সারা বাড়িটা মুহূর্তে বিধ্বস্ত হয়ে যেতে পারে, কিন্তু তার কোনো প্রয়োজনই ছিল না। মিস্টার মরিসন ও দীপক অভিভূতের মতো লোকটিকে অনুসরণ করে।
দোতলা থেকে একতলায় নেমে আসে ওরা। একতলার প্রান্তে বড় একটি ঘর, নীল একটি মৃদু আলো ঘরটিকে আলোকিত করে রেখেছে। ঘরের মধ্যে শুধু অজস্র যন্ত্রপাতি, প্রচুর অজস্র নানা ধরনের সব যন্ত্র। এগুলো কি তা জানেন আপনারা? মুখোশধারী প্রশ্ন করে। না, ওদের কণ্ঠে কৌতূহল। আজ পর্যন্ত যা কিছু অপরাধ আমি করেছি, যে বিরাট দলকে সুসংবদ্ধ করে তাদের সাহায্যে কাজ চালিয়েছি, শুধু এই একটি ল্যাবরেটরির জন্যেই। কিন্তু তবু আমাকে স্থির থাকতে দেননি আপনারা। ব্যারাকপুর থেকে পালিয়ে টালিগঞ্জে এসে উঠতে হয়েছে আমাকে। কিন্তু কেন আপনি এত সব অপরাধ করছেন? দীপকের কণ্ঠে যেন অভিযোগ ফুটে ওঠে। কারণ অবশ্যই ছিল। বিরাট একটা সম্ভাবনার ইঙ্গিত নিয়ে আমি যে সব কাজ শুরু করেছিলাম, তাতে সাহায্য করবার মতো ছিল না কেউই। কোনো জীবন্ত মানুষ তার দেহ থেকে স্বেচ্ছায় কতগুলো অর্গান কেটে দিতে রাজি হতো না। ইচ্ছে মতো প্রচুর রক্ত আমি জোগাড় করতে পারতাম না। প্রয়োজন অনুযায়ী টাটকা মৃতদেহী বা কে যোগাবে আমাকে? কিন্তু কি আপনার রিসার্চের বিষয়বস্তু? সার্জারির সঙ্গে ইলেকট্রোথেরাপির মিলনে যে ধরনের কাজ শুরু করেছিলাম আমি, তা আমাদের দেশেই প্রথম। আমি চেয়েছিলাম বার্ধক্যকে জয় করতে, প্রকৃতির অমোঘ বিধানকে উল্টে দিতে। আমার অপারেশন আর ইলেকট্রোথেরাপি হয়তো তা পারত, কিন্তু যাদের আপনি অপহরণ করেছেন তারা কোথায়? মিস্টার মরিসনের কণ্ঠে প্রশ্ন ফুটে ওঠে। তাদের দেখবেন আপনারা, তারা আছেন ও পাশের ঘরে। একটা বোতাম টিপে দিতেই দালানের একটা অংশ ধীরে ধীরে সরে যায়। তার ওপাশে দুটো টেবিলের উপর শুয়ে আছে দুটি নারী মূর্তি। ওরা কে? ওদের একজন হচ্ছেন অপরিতা বীণা দেবী, আর অন্যজন হচ্ছেন নিরুপমা দেবী, যার উপর আমি অপারেশন চালাচ্ছিলাম। কিন্তু বীণা দেবীকে আপনার কি প্রয়োজন ছিল? ওর শরীরের কয়েকটা অর্গান নিরুপমা দেবীর দেহে বসানো হয়েছে। এতে অবশ্য বীণা দেবীর কোনো ক্ষতি হয়নি। শীঘ্রই উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা রাখি। আপনার অপারেশন তাহলে শেষ হয়েছে? মিস্টার মরিসন প্রশ্ন করেন। হ্যাঁ, শেষ হয়েছে, আর সামান্য একটা ভুলের জন্য আমার ভাগ্যে নেমে এসেছে নিদারুণ ব্যর্থতার কালিমা। অপারেশন সাকসেসফুল হলে নিরুপমা দেবী ফিরে পেতেন দীর্ঘস্থায়ী যৌবন, কিন্তু সে সৌভাগ্য হলো না আমার। সামান্য একটা শিরা কেটে যাওয়ার ফলে প্রচুর রক্তক্ষরণের মৃত্যু হয়েছে ওর। আমার মতো একজন অপদার্থ সার্জেনের এই ধরনের পরীক্ষায় হাত না দিলেই হয়তো। কথা শেষ হয় না, মুখোশধারী জামার মধ্যে থেকে বের করে একটা লম্বা সিরিঞ্জ। মৃদু নীল আলোয় চকচক করে ওঠে তার ভেতরের তরল পদার্থটা। দীপক ছুটে যায় সিরিঞ্জটি কেড়ে নেবার জন্য, কিন্তু তার আগেই নিজের বাহুতে সিরিঞ্জটি ফুটিয়ে দেয় লোকটি। তারপর বসে পড়ে পাশের চেয়ারে। আপনাদের আর কষ্ট করতে হলো না দীপক বাবু, নিজের ভুলের প্রায়শ্চিত্ত নিজেই করলাম আমি। গুড বাই টু ইউ বোথ। এক পাশে ঢলে পড়ে মুখোশধারীর দেহ। মিস্টার মরিসন তার হুইসলে সজোরে ফু দিলেন। তীব্র কোলাহল, পুলিশ বাহিনী দলে দলে বাড়ির মধ্যে প্রবেশ করতে থাকে। মিস্টার মরিসন লোকটির দিকে এগিয়ে যান, সঙ্গে দীপক। রতনলাল ঘরের মধ্যে প্রবেশ করে, তার সঙ্গে 4-5 জন পুলিশ অফিসার। কে এই মুখোশধারী? কে চলন্ত ছায়ার দলপতি? সকলের মুখে কৌতূহলের চিহ্ন। মিস্টার মরিসন মুখোশটা সরিয়ে দেন মুখ থেকে। চেয়ারে কাত হয়ে পড়ে আছে ডাক্তার প্রেমনাথ শর্মার দেহটা। মুখখানা বিষের ক্রিয়ার সম্পূর্ণ নীল, চোখ দুটো মুদ্রিত। মৃত্যুর আর দেরি নেই। ডাক্তার শর্মা? সকলের মুখে মিলিত প্রশ্ন। আমি আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু ঠিক যে এতটা তা জানতাম না। দীপকের স্বরটা ভেজা। রতনলাল বিমূঢ়, মিস্টার মরিসন নিশ্চুপ।
বাইরে রাতের কালো ছায়া ততক্ষণে প্রগাঢ় হয়ে এসেছে। আশা করব গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানান এরকম আরো কি কি গল্প আপনারা শুনতে চান। তবে এই গল্পের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রাখছি। মিস্টার চ্যাটার্জি ক্যাফে থেকে যে অ্যাড্রেসটি পেয়েছিলেন সেই অ্যাড্রেসটি কমেন্টে লিখে জানাবেন। দেখব সবার আগে কে জানায়। ধন্যবাদ।